দ্য কেয়ারটেকার থেকে আমরা এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্টসি প্রশ্ন সলভ করব। তো আমার কাছে পার্সোনালি এই প্রশ্নটা একটু হার্ড মনে হয়, দেখো, বাট খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাউ ফার ইজ হার্লাট পেইন্টার্স প্লে দ্য কেয়ারটেকার আ ড্রামা অফ ভায়োলেন্স অ্যান্ড ম্যানেন্স, মানে হুমকি। অর্থাৎ প্রশ্নটা কি চাচ্ছে, দ্য কেয়ারটেকারে হার্লট পেইন্টার দেখিয়েছে কিনা নাটকটি কতটা ভাউফার, মানে কতটা পরিমাণে ভায়োলেন্স, সহিংসতা এবং ম্যানেন্স, হুমকি বা ভয়ঙ্কর চাপ দিয়ে ভরা। তাহলে সহজভাবে তোমাকে কি প্রমাণ করতে হবে বা তোমাকে কি লিখতে হবে? দেখো তো, যে নাটকে কি নাটক কি শুধু শান্ত গল্প, নাকি এর ভিতরে লুকানো ভয়, চাপ, হুমকি আছে, এবং সেটা কতটা স্ট্রং। এই জিনিসগুলোকে ফোকাস করে তোমাকে অ্যান্সারটা করতে হবে। এক্সামিনার হ্যাপি হয়ে যাবে তখন। সো ফার্স্টে আমি একটু মেইন বাংলাটা তোমাকে বোঝাবো। দ্য কেয়ারটেকার হচ্ছে হার্লট পেইন্টারের একটি বিখ্যাত নাটক, যেখানে ম্যানেন্স, বিপদের আশঙ্কা, ভায়োলেন্স অত্যন্ত শক্তিশালীভাবে উপস্থিত হয়েছে। এই নাটকের সহিংসতা কেবল শারীরিক নয়, মানে ফিজিক্যাল নয়, বরং এটি নীরবতা, কথা, ভয়, মানসিক মানসিক চাপেও প্রকাশ পায়। অ্যাস্টার্ন, মিক এবং ডেভিড এই তিনটি চরিত্রের জীবনে সর্বদা উত্তেজনা, অবিশ্বাস, ক্ষমতার লড়াই বিদ্যমান, যা পুরো নাটক জুড়ে এক ধরনের অদৃশ্য বিপদের পরিবেশ তৈরি করে। ইট ইজ আ ইন্ট্রো। তো দ্য কেয়ারটেকার যখন তুমি দিবা, কেয়ারটেকারের এখানে একটা বিষয় মিস্টেক হয়ে গেছে। কেয়ারটেকারে তুমি সুন্দর করে এখানে পাবলিশ ডেটটা দিয়ে দিবা, হার্লট পেইন্টার ব্র্যাকেটে হার্লট পেইন্টারের জন্ম এবং মৃত্যুটা দিয়ে দিবা। আচ্ছা, তারপরে খেয়াল করো, প্রথমত দেখি তো ক্লাসটা কি আমি রেকর্ড শুরু করে দিয়েছি? হ্যাঁ। খেয়াল করো যে প্রথমত পেইন্টার বা পেইন্টার নীরবতা, মানে সাইলেন্স এবং বিরতি ব্যবহার করে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে। কিরকম ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে? যখন চরিত্ররা হঠাৎ চুপসে যায়, মানে চুপ হয়ে যায় এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে, তখন সেখানে এক ধরনের অস্বস্তিকর ও আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়। এই নীরব মুহূর্তগুলো দর্শক এবং চরিত্র উভয়ের মধ্যেই ভয় সৃষ্টি করে। যেমন বালতিতে পানির ফোঁটা, এই যে বালতিতে পানির ফোঁটা পড়ার শব্দ, এটা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নের জন্য। এই সেন্টেন্সটা নীরবতার মধ্যে আরো উত্তেজনা বাড়িয়ে তোলে, ফলে নীরবতা এখানে এক ধরনের অদৃশ্য সহিংসতায় পরিণত হয়েছে। তুমি এটাকে মূলিয়া করে ছোট ছোট সেন্টেন্সে লিখে দিবা। এটা একটা প্যারা। দ্বিতীয় প্যারা হলো, ডেভিজের চরিত্রের মাধ্যমে আহ দেখানো হয়েছে যে ভয় থেকে কিভাবে সহিংসতা জন্ম নিতে পারে। সে একজন দুর্বল ভবঘুরে হলেও এক সময় অ্যাস্টনকে ছুরি দেখিয়ে হুমকি দেয়। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, খেয়াল করো, যে দেখো সে কিন্তু একজন কি দুর্বল এবং ভবঘুরে হলেও এক সময় কিন্তু সেই অস্টেনকে ছুরি দেখিয়ে হুমকি দেয়, যদিও অ্যাস্টেন তাকে আশ্রয় দিয়েছিল। কত বড় এখানে আমরা দেখবো যে আহ অকৃতজ্ঞ লোক। এই ঘটনাটি ডেভিজের নিরাপত্তাহীনতা এবং অসহায়কে প্রকাশ করে। তবে এই ছুরি প্রকৃত শক্তির স্যাম্বলিজম নয়, বরং এটি ভুয়া ক্ষমতার প্রকাশ। কারণ অ্যাস্টন শান্ত থাকে এবং ভয় পায় না। এর মাধ্যমে বোঝা যায় যে ম্যানেন্স প্রায় মানুষের ভেতরের ভয় থেকে সৃষ্টি হয়, মানে বিপদটা প্রায় মানুষের ভেতরের ভয় থেকে সৃষ্টি হয়। তুমি এখানে একটা জিনিসকে বুঝছো যে দ্বিতীয় পয়েন্টটা তুমি কি কি ফোকাস করবা? ডেভিজের চরিত্রকে এখানে ফোকাস করবা, যে ও আসলে ঠিক কি রকম ছিল। ও যে তাকে আশ্রয় দিল তাকে পর্যন্ত ছুরি দেখিয়ে হুমকি দেয়। তো এখানে আসলে স্যাম্বলিজম মানে কি কি হিসাবে আমাদের লেখক এখানে প্রকাশ করছে এনাকে, যে একটা মানুষ কিভাবে মানে এটা একটা স্যাম্বলিজম, এটি ভুয়া ক্ষমতার প্রকাশ। কারণ অ্যাস্টন শান্ত থাকে এবং ভয় পায় না। এর মাধ্যমে বোঝা যায় ম্যানস প্রায় মানুষের ভেতরে ভয় থেকে সৃষ্ট হয়। সো এই ঘটনাকে নিয়ে নিজের মতো করে সুন্দর করে লিখে দিবা। তারপরে খেয়াল করো, তৃতীয়ত হচ্ছে মিক চরিত্রটি নাটকের সবচেয়ে সহিংস এবং অন্য তোমার হচ্ছে মানে অন্য চরিত্র থেকে একটু অন্যরকম টাইপের। সে হঠাৎ করেই ডেভিজের উপর আক্রমণ করে এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তার এই আকস্মিক আচরণ নাটকের উত্তেজনা এবং ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দেয়। মিক শারীরিক শক্তি এবং তীক্ষ্ণ ভাষা, মিকের দুটোই ব্যবহার করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। তাহলে তৃতীয় পয়েন্টটা তুমি এই বিষয়গুলোকে একটু ডিসক্রাইব করে দিবা। চতুর্থত দেখো, এই নাটকের কথার মাধ্যমে অপমান, মানে ভার্বাল অ্যাবিউজ খুব দেখা যায়, একটি গুরুত্বপূর্ণ সহিংসতার রূপ। মিক ডেভিসকে বিভিন্ন অপমানজনক কথা বলে, এমনকি শান্ত স্বভাবের অ্যাস্ট্রনও শেষে তাকে প্রত্যাখ্যান করে। এ ধরনের কথার আঘাত ডেভিসের আত্মসম্মানকে ভেঙে দেয়। প্রিন্টার এখানে দেখিয়েছে যে ভাষা নিজেই একটি নিষ্ঠুর অস্ত্র।
এক্স্যাক্টলি আমরা দেখি নাই আমাদের 20th সেঞ্চুরিজ নোভেল পোয়েট্রিতে সিলভিয়া প্লেথের ওয়ার্ডে যে ভাষা একটি অস্ত্র যা শারীরিক আঘাতের চেয়েও গভীর ক্ষত করতে পারে। এছাড়াও চরিত্রগুলো আরেকটা পয়েন্ট, অপূর্ণ স্বপ্ন, ভেঙে যাওয়া আশা থেকে এক ধরনের মানসিক সহিংসতা সৃষ্টি হয়। তুমি যখন যে বিষয়টা আসবে, যে ক্যারেক্টার আসবে, যে ঘটনা আসবে, তুমি হচ্ছে ড্রামার আলোকে তোমার হচ্ছে ফোকাস করে একটু কাহিনীটাও অ্যাড করে দিবা, তাহলে বিষয়টা আরো নিজের মতো হবে, খুব সুন্দর হবে। অ্যাস্টিন একটি শেড বানানোর স্বপ্ন দেখে, এটা মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট। অ্যাস্টিন কি বানানোর স্বপ্ন দেখে, মি কি বানানোর স্বপ্ন দেখে, আর ডেভিড, এই তিনটা লাইন এটা ব্রিফের জন্য ইম্পর্টেন্ট। অ্যাস্টিন কি করে, শেড বানানোর স্বপ্ন দেখে, মিকে একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখে, আর ডেভিস তার কাগজপত্র সংগ্রহ করার আশা করে। কিন্তু কিন্তু কি এই স্বপ্নগুলো কখনো কি পূরণ হয় না? পূরণ হয় না, পূরণ হয় না। যখন ডেভিস অ্যাস্টিনের স্বপ্ন নিয়ে উপহাস করে, তখন সেখানে রাগ এবং সংঘর্ষ সৃষ্টি হয়। সো ভেঙে যাওয়া স্বপ্নগুলো ম্যানেজের একটি উৎস হয়ে দাঁড়ায়, ঠিক আছে, বিপদের একটি উৎস হয়ে দাঁড়ায়। তাহলে সবশেষে পুরো নাটকটি একটি ক্ষমতার লড়াই। এক্স্যাক্টলি, তিনজন ক্যারেক্টার আছে, তিনজনই ওই ওই তো বিহাইন্ড দ্য স্টোরি হচ্ছে পাওয়ার, পাওয়ারের প্রত্যেক চরিত্র অন্যদের নিয়ন্ত্রণ করতে চায়। এটা বর্তমানে হচ্ছে আমাদের সমাজেও দেখা যায়, সবাই নিজে মানে কারো কেউ পছন্দ করে না, কি বলবো এটাকে, পরামর্শ, নিজেরা নিজেদের মতো চলতে পছন্দ করে। মিক সহিংসতার মাধ্যমে, অ্যাস্টেন নীরব দৃঢ়তার মাধ্যমে, এবং ডেভিস মিথ্যা এবং কৌশলের মাধ্যমে। তাদের পারস্পরিক সন্দেহ এবং অবিশ্বাস এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে কেউই নিরাপদ বোধ করে না। টু সাম আপ, পিন্টার দেখিয়েছে যে সহিংসতা কেবল শারীরিক আঘাতে সীমাবদ্ধ নয়, বরং এটি নীরবতা, অপমান, হঠাৎ আক্রমণ এবং ভেঙে যাওয়া স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকতে পারে। এই নাটকের মানুষের সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা নিষ্ঠুরতা এবং ভয় স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা পুরো নাটকটিকে এক গভীর ম্যানেজের আবহে পরিণত হয়েছে। তাহলে দেখো আমরা মোটামুটি প্রশ্নটা বুঝছি। এখন খুব দ্রুত আমরা যাব, একটা ইন্ট্রো লিখবো। এখানে আমি কেয়ারটেকার, তোমার পাবলিশড হয় 1960 সালে। তারপরে হচ্ছে হার্লোট পেন্টারের বার্থডে